যুক্তরাজ্যের বিশিষ্ট আইনজীবী স্টিভেন পাউস ক্যাসির নেতৃত্বে যে হ্যাগের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে আইসিসি, সেখানে ইউনূসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন তারা, এবং ইউনূসের নামে অভিযোগ করা হচ্ছে। ইউনূসের দিন ফুরিয়ে এসেছে, চিন্তা করো না, ভারতে বসে এই সমস্ত ব্যবস্থা নেব, এমনই বেশ কিছু বার্তা দিতে দেখা গেল শহীদদের পরিবারের প্রতি শেখ হাসিনাকে। সবার প্রথম হচ্ছে আমাদের বাংলাদেশ সেনা প্রধান মিস্টার ওয়াকারকে আপনার সুপার ডুপার একটা ক্ষমতা কিংবা পাওয়ার দিতে যাচ্ছে, কিংবা দিয়ে গেছে, যদি এভাবে বলি খারাপ হবে না, দিয়ে গেছে। অন্যদিকে অন্তর্বর্তীকালের সরকার ডক্টর ইউনূসের সাথে কেন বৈঠক করে নাই? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে এই অভিযোগ দায়ের করা হয়। রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে, চূড়ান্ত ক্ষমতা বলে, সর্বোচ্চ ক্ষমতা বলে এই ইউনূসকে বরখাস্ত করতে হবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, আজকে ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। কারণ দর্শক বন্ধুরা, আপনারা সবাই অবগত রয়েছেন ডাক্তার ইউনূস কিন্তু চীন সফরে গিয়েছেন। ডাক্তার ইউনূস চীন সফরে যাওয়ার পরে কিন্তু এবার খেলা শুরু করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ডাক্তার ইউনূস আর দেশে ফিরবেন না, আর কিছুদিনের মধ্যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে দেশে ফিরছেন। দর্শক বন্ধুরা, আমাদের কাছে কিছু গোপন ভিডিও এসেছে, যে ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা বেশি কথা বাড়াবো না, আমরা মূল ভিডিওতে চলে যাব। দর্শক বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন দর্শক বন্ধুরা, আমরা স্ক্রিনে মূল ভিডিওটি দেখে আসি। গতকাল রাতে একটা বিশেষ পরিস্থিতি হয়েছে সোশ্যাল মিডিয়াতে, এই জরুরি অবস্থা আছে, এই আছে, সেই আছে, আর্মি মুভ করছে। তো মূল কথা হচ্ছে সেনাবাহিনীর কাজ করতেছে, কোনো কিছুই সফল হবে না যতক্ষণ পর্যন্ত ডক্টর ইউনূস তার চেয়ারে বসা আছে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট টাস্ক হলো ডক্টর ইউনূসকে তার পদ থেকে রিমুভ করা। দিস ইলেজিটিমেট অ্যান্ড ইলিগাল পিপল শুড বি রিমুভ ফ্রম দি অ্যাডমিনিস্ট্রেশন হোয়াট দে আর অকুপাইং ফোর্সফুলি। আমি অনুরোধ করব সেনাপ্রধানকে, তার নেতৃত্বে সকল বাহিনী প্রধানকে নিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে গিয়ে তাকে বলুন, আমরা আপনার সাথে আছি, দেশ আপনার সাথে আছে, আপনি ব্যবস্থা গ্রহণ করেন। রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে, চূড়ান্ত ক্ষমতা বলে, সর্বোচ্চ ক্ষমতা বলে এই ইউনূসকে বরখাস্ত করতে হবে, এবং অ্যাডহক ভিত্তিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য, আইন শৃঙ্খলার উন্নতি করার জন্য অ্যাডহক ভিত্তিতে 15 দিন বা 1 মাসের জন্য একটা সিকিউরিটি কাউন্সিল গঠন করতে হবে। সেখানে সব সেকশন অব দি অ্যাডমিনিস্ট্রেশনের থেকে লোক নিয়ে, সেনাবাহিনী থাকবে, পুলিশ থাকবে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ের লোক, আরো অন্যান্য যারা আছে, দুই-একজন যদি ইন্টেলেকচুয়াল যদি দরকার হয়, আই ডোন্ট লাইক ইট, বাট ইফ ইট ইজ নিডেড, নিয়ে একটা সিকিউরিটি কাউন্সিল অ্যাডহক বেসিসে ফর 15 days 20 days 30 days যেটাই হোক, পরিস্থিতি স্বাভাবিক হলে তারপরে যে সরকার ফাংশন করবে, মূল সরকার ফাংশন করবে, বিকজ গভর্নমেন্ট ইজ ইন প্লেস, নট অ্যাবলিশড। সো আগে পরিস্থিতি ঠান্ডা করতে হবে, পরিস্থিতি নর্মাল করার পরে তারপরে মাননীয় প্রধানমন্ত্রীকে দেশে আসার ব্যবস্থা করতে হবে। এই সংস্কার কমিটি এগুলি মহামান্য রাষ্ট্রপতির এক কলমের খোঁজায় বাতিল করে দিতে হবে। আর অনেক কিছু করতে হবে, সেগুলি আমি এখন বলছি না, পরিস্থিতি যেভাবে ডেভেলপ করে সেইভাবে সময় সময় বলবো। সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে, তাদের দায়িত্বে দেশের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এখন তাদেরই দায়িত্ব দেশকে উদ্ধার করা। এবং তাদেরকে কেউ যদি কোনো দুষ্কৃতকারী বা কোনো দেশদ্রোহী যদি মনে করে সেনাবাহিনীর সংখ্যা নিয়ে কোনো চিন্তা করে যারা আমরা তারা ভুল করবে। সেনাবাহিনী বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে আমাদের বন্ধুপ্রতিম দেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সকলে এমন সাপোর্ট দিয়েছে, তাদের যে কোনো প্রয়োজনে তারা তাদের পাশে দাঁড়াবে। এবং বাংলাদেশের জনগণ, আমি সম্মানিত সেনাবাহিনী প্রধানকে এইটুকু শিওর করতে পারি, মাননীয় প্রধানমন্ত্রীও সেদিন বলেছে, আওয়ামী লীগের ফেসবুকে বলেছে, এবং জনগণের সাথে আমরা বিভিন্নভাবে ইন্টারেক্ট করে দেখেছি, সারা দেশের মানুষ আজকে সেনাপ্রধানের নেতৃত্বে মাঠ পর্যায়ে, মূলত রাষ্ট্রপতির নেতৃত্বে, তার পিছনে তার যে অ্যাকশন সামনে আসতেছে করা শুরু হবে, সেখানে তারা সারা দেশের জনগণ তাদের পাশে থাকবে। এই পর্যায়ে যদি তারা মনে করে যে তাদের জরুরি অবস্থা দেওয়ার প্রয়োজন আছে, দ্যাট ইজ আপ টু দেম, because I am not aware of all the situation. So if situation demand, they can impose state of emergency. আর যদি প্রয়োজন না হয়, কোনো দরকার নেই, ইমার্জেন্সির কোনো দরকার নাই, তারা তার করবে। বাট ইউনূস মাস্ট গো as soon as possible time. এটার কোনো অল্টারনেটিভ নেই। আপনি সাপের ঝাবি খোলা রেখে আপনি ফ্রিলি মুভ করলে সাপ আপনাকে সবল দিবে, আর সেই শক্তি নাই, তাতে দাঁত ভেঙে ফেলা হয়েছে, তারপরে সেই অ্যাটেনশনটা করবে, অর্থাৎ আইদার তাকে চলে যাওয়ার সুযোগ করে দিতে হবে, অথবা তাকে বন্দী করতে হবে। আর সে যদি বন্দী হয়, তার বিরুদ্ধে অনেক রকমের অ্যাকশন নিতে হবে, যত রকমের অপকর্ম করতে সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তো সেগুলি বিদেশে গেলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সে আজ হোক আর কারো।
তো এখন পরিস্থিতি সবকিছু করার জন্য আপাতত যেটা করলে ভালো হয় সেই জিনিসটা করে কোনো রকমের কোনো অ্যাম্বিগুইটি না রেখে সফল অভিযান যেন খুব দ্রুত সময়ের মধ্যে শুরু হয়, এটাই দেশবাসীর আশা। আমাদের ওয়াকার সাহেব তাকে এই যে চীন থেকেই তার বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদে ছুটি দিয়ে দিতে পারেন, একটা সম্ভাবনার কথা, এই সম্ভাবনাটা মাথায় ঘুরছে। কারণ চীনের ব্যাপারে বেশ কিছু কথা কিন্তু বাজারে ভালো রকম করে একটা কুসংস্কার হিসেবে, কু বলুন আর সু বলুন যাই হোক, একটা সংস্কার হিসেবে কিন্তু গেঁথে গেছে, সেই না? আবার একটা গানের আর একটা লাইন বলি, সেটা হচ্ছে একটা হিন্দিতে একটা লতা মঙ্গেশকরের একটা গান আছে, সেটা হচ্ছে ঝুট বলে কৌয়া কাটে। তো ঝুট বলে কৌয়া কাটের মতো চীন গেলে তার পাখা কাটে মানে তার যে ক্ষমতার পাখা, সেই পাখাটা কেটে যায়। কেন বলছে কথাটা এই জন্যই বলছি, দেখুন ইতিহাস আমাদেরকে এই কথাটা বলতে বাধ্য করছে। আমি সংস্কার কুসংস্কার কিছু বলছি না, কিন্তু কি একটা অদ্ভুত যোগ দেখবেন এদের মধ্যে রয়েছে। সেটা দেখুন, এই যে শেখ হাসিনা, তিনি 2024 সালে তিনি তার ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে, ঠিক আগে তিনি চলে গিয়েছিলেন চীন সফরে। সেই চীন সফর থেকে ফিরেই কিন্তু তিনি তার ক্ষমতার থেকে চলে যেতে বাধ্য হলেন। তার মানে এটা হচ্ছে শেখ হাসিনা। আবার দেখুন হুসেন মোহাম্মদ এরশাদ 1990 সালের 5 নভেম্বর, এক মাসের এই সময় তিনি করলেন কি, চীন সফর সেরে ফিরে এসেছিলেন 1990 সালের 5 নভেম্বর তারিখে। আর এক মাসের মধ্যেই তার ক্ষমতা চলে গেল। তিনি মারা যাননি, শেখ হাসিনাও মারা যাননি, তিনিও সুস্থ আছেন, ভালো আছেন, ভারতের অতিথি হয়েছেন। আর হুসেন মোহাম্মদ এরশাদ তিনি ক্ষমতাচ্যুত হলেন, কিন্তু তিনি সুস্থ দেহে তারপর বহুদিন ধরে রাজনীতিও করে গেছেন। তিনি ক্ষমতা হারান কত তারিখে? ওই যে বললাম 5 নভেম্বর 1990 তিনি বাংলাদেশে ফিরে এসেছেন চীন সফর শেষে, আর ক্ষমতা তিনি হারালেন 6 ডিসেম্বর 1990, এক মাসের মধ্যে। এরপর ধরুন জেনারেল জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি তার শেষ সফর করেছিলেন কোথায়? চীনে। তিনি 1981 সালের 15 এপ্রিল তিনি চীন সফর শেষ করে তার দেশে ফেরেন। তারপর তিনি নিহত হন এক সামরিক অভ্যুত্থানে। সেই নিহত হওয়ার তারিখটা কোথায়, কবে? তার তারিখটা হচ্ছে 30 মে 1981। অর্থাৎ 1981 এপ্রিলে, 15 এপ্রিল তিনি ফিরলেন চীন সফর শেষে দেশে, আর তিনি নিহত হলেন কবে? 30 মে 1981, ঠিক 1.5 মাসের ব্যবধান। একই কথা, এটা যে শুধু বাংলাদেশের ক্ষেত্রে এটা ঘটে তা নয়, এইটা ঘটে ভারতের এই উপমহাদেশের, মানে চীন আমাদের যে মহাদেশের মধ্যে আছে, এই উপমহাদেশে চীনের টাকায় অনেকেরই দিন চলে, অনেকের পেটের ভাত জোটে, চীনের থেকে ঋণ নিয়ে খায়, তারপর সেই ঋণের দায়ে তাদের সবকিছু বিক্রি করে দিতে হয় চীনকে। বাংলাদেশ তার অন্যতম। আর অন্যতম কি আছে? পাকিস্তান। সেই পাকিস্তান দেখুন, পাকিস্তানে ইমরান খান বিপুল ভোটে জিতে এলেন, তিনি তারপরে চীন সফর শেষে তিনি ফিরলেন দেশে, তারপরই তার পতন ঘটল, তাকে ক্ষমতা থেকে সরে যেতে হলো, এখন জেলখানায় আছেন। তারপর ধরুন আমাদের শ্রীলঙ্কার যে প্রেসিডেন্ট রাজাপক্ষের সরকার, তিনিও তার শেষ সফর কোথায়? চীনে। তারপরই ক্ষমতা থেকে চলে যেতে হলো তাকে, সে এরকম এক গণ অভ্যুত্থানের পরিণামে। তো চীন যেন মনে হচ্ছে চীনকে ছুলে, অনেকে বলে না গ্রামের দিকে অমুককে দেখলে আজকে আর ভাত জুটবে না, কিছু কিছু লোকের নাম থাকে যাদের নাম লোকে নিতে চায় না, বলে যে এরা হচ্ছে অপয়া। তেমনি চীন সফরও বাংলাদেশের নেতাদের পক্ষে, বিশেষ করে বাংলাদেশের ক্ষমতায় যারা থাকেন তারা চীন সফর চীন সফর সেরে দেশে ফিরলে তাদেরও পতন ঘটে, চীন তাদের কাছে অপয়া। আমাদের ইউনূস সাহেব চীনে গেছেন 4 দিনের মধ্যে, পরে তার ফিরবার কথা। দেখা যাক তিনি ফেরেন কিনা, নাকি ওই বেইজিং থেকেই তিনি ফুরুত করে চলে যাবেন প্যারিসে কিংবা অন্য কোথাও। তবে প্যারিসে যাওয়ার কথাটাই বেশি, কারণ সেখানে আবার তার গুরুদেব রয়েছেন। তার গুরুদেব বলবো না, তার গুরু ভাই বলা যায়, যিনি যিনি ইউনূস সাহেবকে বোধহয় ভারত বিরোধিতায় ইউনূস সাহেবকেও হারিয়ে ওপরে উঠে গিয়েছেন, সেই মৌলানা বলবো নাকি জামাতি পিনাকি। এখানে ইউনূস সাহেব ক্ষমতায় ছিলেন জামাতের দৌলতে, আবার তিনি চীন থেকে তিনি চলে যাবেন প্যারিসে, গিয়ে আবার সেখানে গিয়ে জামাতি পিনাকির সাথে থাকবেন। আমাদের দেশে যেই ক্ষমতায় আসে সে ফেরেস্তা হয়ে যায়, আর ক্ষমতা থেকে চলে গেলেই সে হয়ে যায় ভিলেন। এখন ইউনূস সাহেব ক্ষমতায় আসার পর দেখা গেল তার বিরুদ্ধে যে অত মামলা ছিল
মানে এগুলো থেকে তিনি একবারে নিষ্কৃতি পেয়ে যাচ্ছেন। যেমন তার একটা মামলা ছিল, সেটা হলো মানি লন্ডারিং মামলা। তো এটা তিনি ক্ষমতায় আসেই সেটাকে বাতিল করে দেন। এখন এই যে মামলা বাতিল হয়ে গেল সেটা সঠিক ছিল কিনা তার রায় হবে আগামী 23 এপ্রিল, এবং এই রায় দেবেন আপিল বিভাগ। এখন ইউনূসের আইনজীবী দাবি করেছেন যে এগুলো হয়রানি করার উদ্দেশ্যে এই মামলা করা হয়েছিল শেখ হাসিনার আমলে। এখন প্রশ্ন হলো যে ইউনূস ক্ষমতায় আসতেই দুদক ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা প্রত্যাহার করে নিল কেন, প্রত্যাহারের আবেদন করলো কেন? মানে এটা কি তাকে খুশি করতে, সরকারকে খুশি করতে, নাকি অন্য কিছু? এখন আমরা দেখছি গ্রেনেড হামলা যে মামলা ছিল সেই সবাই খালাস হয়ে গেল, এই গ্রেনেড হামলা এত মানুষ মারা গেল, তো এইসব হামলা কে করলো? এটাকে আবাবিল পাখি এসে পালাইয়া গেছে না অন্য কিছু? এখন হাসিনা ফিরে আসলে তার বিরুদ্ধে 260-70টা মামলা, এইগুলো তো হয়তো পানি হয়ে যাবে আবার। এখন আমরা যতটুকু জানি যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি ইউনূসকে ক্ষমতায় বসাতে রাজি ছিলেন না। প্রথম যেসব তথ্য বা সংবাদ বেরিয়েছে তাতে সেনাপ্রধান বলেছিলেন যে তিনি রাজি না, কারণ ডক্টর ইউনূস একজন সাজাপ্রাপ্ত ব্যক্তি। কিন্তু এই যে বৈষম্য বিরোধী নেতারা তারা যুক্তি দিয়েছিলেন যে এইসব মামলা হচ্ছে রাজনৈতিক মামলা, উদ্দেশ্য প্রণোদিত মামলা। যাই হোক, সামহাও তিনি আবার ক্ষমতায় বসছেন ইউনূস সাহেব, এবং সেনাপ্রধান তাকে মেনেও নিচ্ছেন। এখন ইতিমধ্যেই তার অনেকগুলো মামলা বাতিল করা হয়েছে। ইউনূসের 168টা মামলা ছিল তার নামে। এটা ফৌজদারি মামলা ছিল, দুর্নীতি দমনের মামলা, শ্রম আদালতের মামলা। এখন কথা হলো যে ইউনূস যদি তিনি একদম ওই যে কি বলা যায় যে ফুলের মতো পবিত্র মানুষ হয়ে থাকতেন, তাহলে আদালত যে তাদের উপর মানে যে আদেশ দিয়েছিল যে শ্রমিকদেরকে 437 কোটি টাকা পে করতে হবে জরিমানা, তাহলে এগুলো তারা মেনে নিয়েছিলেন কেন ইউনূস? এবং তিনি এটা পেও করছেন। আবার কেউ কেউ মনে করেন ইউনূসকে হয়রানিমূলক মামলায় এগুলো জড়ানো হয়েছে। এখন কথা হচ্ছে তিনি যেহেতু ক্ষমতায় আছেন ইউনূস সাহেব, সেহেতু এইসব মামলা মোকদ্দমা খুব একটা কিছু হবে না, নিষ্পত্তি হয়ে যেতে পারে, এটা অনেকেই মনে করছে। কারণ আমাদের দেশের কালচারই এরকম, যে যখন আসে সে তখন ফেরেশতা। আবার সরকার। দর্শক বন্ধুরা, আপনারা সবাই অবগত রয়েছেন যে ডাক্তার ইউনূস কিন্তু চীন সফরে গিয়েছে, এবং চীন সফরে যাওয়ার পর অধ্যক্ষ ইউনূসের চীন সফরে বাংলাদেশের কি কি প্রভাব ফেলতে পারে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো এখন। দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক তর্জপড়া উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। হাসিনা সরকারের পতনের পর চীন দ্রুত নবগঠিত ইউনূস সরকারের প্রতি সমর্থন প্রকাশ করে এবং কূটনৈতিক এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। অধ্যাপক মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পর গত বছরের 12 অক্টোবর দুটি চীনা যুদ্ধজাহাজ শুভেচ্ছা সফরে বাংলাদেশে আসে, যা দুই দেশের সামরিক এবং কূটনৈতিক সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। পাশাপাশি হাসিনা সরকার পতনের পর চীনা কর্তৃপক্ষ বাংলাদেশের সক্রিয় প্রায় সব রাজনৈতিক দলের সঙ্গে নিয়মিত বৈঠক শুরু করে এবং তাদের প্রতিনিধিদের চীনে আমন্ত্রণ জানায়, যা দ্বিপাক্ষিক কূটনীতির ক্ষেত্রে নতুন দিগন্ত উদ্বোধনের আভাস দিচ্ছে। এই ধারাবাহিক কূটনৈতিক অগ্রগতির সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ হতে যাচ্ছে প্রধান উপদেষ্টা চীন সফর। প্রধান উপদেষ্টা চীন সফর অন্যান্য সময়ের তুলনায় বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এটি এমন এক সময় অনুষ্ঠিত যা দেশের অধিকাংশ মানুষই ভারতের প্রতি অসন্তুষ্ট। পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সঙ্গে ভারতের অতিরিক্ত ঘনিষ্ঠতা, সীমান্তের নিরাপত্তাহীন বাংলাদেশিদের নির্বিচারে হত্যা এবং ন্যায্য না পাওয়ার কারণে জনমনে ভারতের বিপক্ষে ক্ষোভ বেড়ে চলেছে দিনের পর দিন। ফলে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক তলানিতে অবস্থান করছে। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা চীন সফর বাংলাদেশের অর্থনীতিতে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে, যা দীর্ঘমেয়াদে আঞ্চলিক এবং বৈশ্বিক এবং রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উদ্যোগে আওতায় চীন বাংলাদেশকে মোট $40 বিলিয়ন একটি প্যাকেজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, যার মধ্যে $26 বিলিয়ন বিভিন্ন অবকাঠামো প্রকল্পের জন্য এবং $14 বিলিয়ন যৌথ বিনিয়োগ প্রকল্পের জন্য বরাদ্দ থাকবে। তবে এখন পর্যন্ত চীন 35টি প্রকল্পের জন্য $4.45 বিলিয়ন ঋণ দিতে অনুমোদন করেছেন। বিশেষ যোজনার বিআইয়ের আওতায় $10 বিলিয়ন বিনিয়োগ প্রস্তাবিত হয়, তাহলে বাংলাদেশের মোট দেশে উৎপাদিত হবে ডিপিএস প্রায় 4%।
এই ফলে বিআরটি চালু হয়ে কেন্দ্রীয় মন্ত্রী সরকার খুবই ভালো থাকবে। যদি প্রধান উপদেষ্টা নিজ উদ্যোগের আওতায় কয়েকটি নতুন প্রকল্পের প্রস্তাব উত্থাপন করতে পারেন, তবে মূল লক্ষ্য থাকবে বিদ্যমান প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়ন এবং স্থানান্তর করা নিয়ে। কারণ অনেক প্রকল্প ইতিমধ্যে দীর্ঘসূত্রতার শিকার হয়েছে, যার ফলে ব্যয় বৃদ্ধি পাচ্ছে এবং উন্নয়ন কার্যক্রম পিছিয়ে যাচ্ছে। দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন যে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। আর দর্শক বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে, প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।